আচ্ছা, দণ্ডবিধি বার কাউন্সিলের সিলেবাস নিয়ে আলোচনা করলাম না, এটার একটা ভিডিও আছে, আমি আপলোড করে দিব নি, টাইম তো যেহেতু বেশি নাই। ওটা দেখে নিয়ে, হ্যাঁ, যারা সিলেবাস নিয়ে জানেন না তারা ওটা দেখে নিবেন। এখন দণ্ডবিধিতে চাইলে কিন্তু বিষে বিষ তোলা যায়। দণ্ডবিধির হচ্ছে শাস্তি জিনিসটাই আর কি। আমি চার্ট আকারে দিয়ে দিব, ওটা হচ্ছে মুখস্থ করবেন। আর যত বেশি মডেল টেস্ট দিবেন দণ্ডবিধির উপরে, দেখা যায় কি মনে হয় খুব সহজ শাস্তিগুলা, কিন্তু যখন একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যায় তখন মিলাই ফেলে ওটা কি 7 বছর নাকি 3 বছর। মানে এই শাস্তি নিয়ে হুম। বা এটা জামিনযোগ্য নাকি অযোগ্য, এই জায়গাগুলোতে মানে একই টাইপ শব্দ, পড়ার সময় ইজি লাগলেও পরীক্ষা দেওয়ার সময় একটু ভুলাই যায়। এই কারণে আপনারা আহ লিখে লিখে পড়বেন প্রথমত। যখনই এই চার্টটাই লিখবেন, যে চার্টটা পাবেন সেটা ওইভাবে হাতে একটা চার্ট করবেন, করে নিয়ে ওই চার্টটা লিখবেন। এবং একসাথে অনেকগুলো পড়তে যাবেন না, একটা চার্ট বা দুইটা চার্ট দেখলেন ওটাই বারবার দেখতে থাকবেন। এবং যখন এমনি বসে যদি মাথার মধ্যে গেঁথে যায়, মনে করতে পারতেছেন চার্টটায় কি আছে হুবহু, তখন আরেকটা চার্টে যাবেন। এভাবে পড়বেন ধরেন, এবং পাঠ করে পড়বেন। চুরি ডাকাতি দস্যুতা এগুলো তো রিলেটেড একে অন্যের সাথে, এগুলো একসাথে পড়লেন। খুনের সাথে খুনগুলা একসাথে পড়লেন। বা যেটা প্রাইভেট ডিফেন্স প্লাস হচ্ছে জেনারেল এক্সেপশন যখন পড়াবো, তখন ওই দুইটা পয়েন্ট যেহেতু রিলেটেড, ওই দুইটা একসাথে পড়বেন। মানে অগোছালো করে পড়বেন না, যে এই চুরি করলাম তো আমি আবার মার্ডার করলাম, এভাবেও পড়বেন না, একটু গুছায় পড়বেন। যারা পরীক্ষার্থী তাদের তো সময় খুব অল্প, তো একটু বেশি পড়তেও হবে। আর প্রথম যে স্লাইড সেটাতে আসলে মুখস্থ করা সেরকম কিছু নাই, শুধু কোন ধারায় কি আছে এইটুক হেডলাইন মুখস্থ করবেন। যদিও আমি মোটামুটি ডিটেলসে একবার রিডিং দিয়ে দিব, বাট আপনাদের এত ডিটেলসে মূল পরীক্ষার জন্য পড়া লাগবে না, শুধু পড়বেন ধারা, ধারার হেডলাইন, যে এত ধারাতে এটা আছে, যে বিচারকের ডেফিনেশন কততে আছে, এই বা বিশেষ আইন নিয়ে কত ধারাতে বলা আছে, এইগুলাই একটু করবেন আপনারা। আর এর পরবর্তীতে পরের স্লাইড থেকে আসলে মেন পড়াটা শুরু হয়। তার মধ্যে হচ্ছে এইটা হলো নর্মাল হলো তথ্য আর কি দণ্ডবিধি সম্পর্কে। দণ্ডবিধি হলো 1860 সালের একটা আইন। এটা আগেও ছিল, হ্যাঁ, দণ্ডবিধি আগেও ছিল, পরবর্তীতে পুরোনো গুলো সব বাতিল করে দিয়ে 1860 সালে 6 অক্টোবর একটা দণ্ডবিধি প্রকাশ করে। আর এই দণ্ডবিধি যখন তৈরি হয়েছে, এই একই কমিশন আহ ফৌজদারি কার্যবিধির কাজ করছে। একই কমিশন থেকে ফৌজদারি কার্যবিধিরও জন্ম হয়েছে এবং দণ্ডবিধিরও হয়েছে, বলতে পারেন একই গর্ভে দুই সন্তান, কিন্তু তাদের জন্ম 1860-এ এর হয়েছে আর 1898 সিআরপিসি হয়েছে। কার্যকর হচ্ছে 1862 সালের 1 জানুয়ারি থেকে, এবং 1860 সালের 45 নং আইন হচ্ছে দণ্ডবিধি। প্রত্যেক পার্লামেন্টে আইন যখন হয় তার একটা নাম্বার থাকে। এই বছরের শুরুতে ধরেন 1 নাম্বার আইন, তারপর 2 নাম্বার, যেটা ক্রোনোলজি মেনটেন করে, যেটা যে নাম্বারে হয়। আপনারা গ্যাজেট গুলো যে দেখবেন, এখনো যে সরকার গ্যাজেট পাবলিশ করছে, তাদেরও কিন্তু একটা নাম্বার থাকে। ওই আইনগুলোর কিন্তু একটা নাম্বার আছে। তো এটা হচ্ছে 45, এই আইনের নাম্বারটা হচ্ছে 45, এবং এটা হচ্ছে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। মূল আইন কাকে বলে? যেটার মধ্যে আসলে বর্ণনা দেওয়া আছে, কিন্তু কোনো পদ্ধতি দেওয়া নাই, যে এই আইনটা কিভাবে প্রয়োগ হবে আদালতে, শুধু বর্ণনাটা দেওয়া আছে। এই জন্য একে বলা হচ্ছে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। এবং 511টা ধারা আছে, এবং 511 নম্বর ধারাটা প্রচুর আসে। যে সকল আইনের চেষ্টা করলে তার ডিরেক্ট কোনো শাস্তি দণ্ডবিধিতে দেওয়া নাই, সেগুলো হচ্ছে 511তে যায়। যেমন চুরি, এটা আপনি যদি চুরির চেষ্টা করেন, চুরির চেষ্টা বলে দণ্ডবিধিতে কোনো ধারা নাই যে এটা শাস্তি হবে। তো এই ধারাটাই, তাহলে কেউ যদি চুরির চেষ্টা করে তাহলে কি তার শাস্তি হবে? না, হবে, 511 তো যাবে। তো 511টা ধারাও আছে, এবং 511 নম্বর ধারাটা হচ্ছে চেষ্টার ধারা। কোনো একটা অপরাধ যদি আপনি চেষ্টা করেন, সেটা নিয়ে 511তে বলছে যে তার প্রতিকারটা আসলে কি হবে। অধ্যায় আছে 23টা, এবং 2004 সালে সর্বশেষ সংশোধিত হয়েছে। এবং প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকলে।
এবং প্রস্তাবনা আছে হচ্ছে একটি। প্রধান আপু, আইন কমিশনের চেয়ারম্যান হচ্ছে লর্ড ম্যাকলে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না? স্লাইড স্লাইড দেখা যাচ্ছে না যে আপু? আপনি যে স্লাইড দেখান, ওটা দেখা যাচ্ছে না তো। যাচ্ছে না? না। আমি দেখতে আপনি, পাচ্ছি তো, আপনি মার্ক করে করে পড়াচ্ছেন। ভাই, আমি কেন দেখতেছি না? তাহলে আপনার ওখানে কোন প্রবলেম হচ্ছে ভাই, নেটের প্রবলেম। আমি দেখতেছি। ভিডিও ভিডিও ক্লিকে অন করা নাকি ওটা দেখলে? আপনার ওখানে বোধহয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখি। ঠিক আছে আপু। অপরাধ। অপরাধ হচ্ছে কয়টা স্তর, এটা এমসিকিউ এ আদিমকালে আসতো। হ্যাঁ, এখন এই এত সহজ প্রশ্ন সাধারণত আসে না, তারপরেও যদি এসে যায়। অপরাধের 4টি স্তর রয়েছে: অভিপ্রায়, প্রস্তুতি, উদ্যোগ, আর একটা হচ্ছে সংগঠন। এই 4টা স্তরের 4টাই যে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, অনেক সময় উদ্যোগও হতে পারে, সেটাও কিন্তু শাস্তি আছে। সংগঠন নাও হইতে পারে, শুধু সে প্রস্তুতি নিচ্ছে, যেমন ডাকাতি প্রস্তুতি নিলেও শাস্তি আছে। তো এইটা হচ্ছে অপরাধের 4টা স্তর, এটার যে কোনো একটাতেই আপনি শাস্তি পেতে পারেন। অপরাধ বলতে কি বোঝায়? প্রচলিত আইনে যে কাজ করা নিষিদ্ধ সেই কাজ করলে শাস্তির ব্যবস্থা আছে, সেই কাজকে অপরাধ বলা হয়। এবং অপরাধের 2টা ইনগ্রিডিয়েন্টস আছে বা উপাদান আছে, এলিমেন্টস আছে। একটা হচ্ছে মেন্স রিয়া, মানে হচ্ছে মানসিক একটা ব্যাপার। মানসিক ব্যাপারটা কেমন? আপনি প্ল্যান করে যদি কোনো একটা অপরাধ করেন, যে আমি অমুককে মারবো, অনেক দিন ধরে আমি পায় তারায় আছি যে অমুককে মারবো মারবো মারবো, এরপর সুযোগ পেলাম, প্ল্যান করলাম, মানলাম, এই যে পুরো ব্রেন যে খাটালাম, তার মানে কি? এটা এখানে মেন্স রিয়া আছে। তো কিছু কিছু অপরাধ আছে যেগুলোতে মেন্স রিয়া থাকে না। যেমন আমি খুব জোরে গাড়ি চালাচ্ছি, এখন গাড়ি চালাচ্ছে, একজন মারা গেল বা অ্যাক্সিডেন্ট হলো, আমার কোনো নিয়তি নাই কাউকে মারার, বাট কেন যেন আমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারি না, অথবা আমার গাড়ির কোনো প্রবলেমের জন্য ওই সময় আহ ওটাকে থামাতে পারি নাই, অনেক সময় গাড়িরও প্রবলেম হয়। তো এই এটাতে কিন্তু মেন্স রিয়া নাই, আমার কোনো অপরাধ মন নাই। আমি অপরাধ করেছি ঠিক আছে, কিন্তু আমার কোনো অপরাধ মন নাই, আমার ইন্টেনশন ব্যাড না। এই জায়গাটাতে শুধু আছে কি একটা রিয়া, মেন্স রিয়া নাই। তো অপরাধের 2টা উপাদান, মেনসিয়া এবং অ্যাক্টাসিয়া, এই দুটাই যে থাকতে হবে তার কিন্তু কোনো মানে নাই, যে কোনো একটা থাকলেই আপনি অপরাধী হতে পারেন, তবে দুটা যদি থাকে তাহলে আপনার শাস্তিটা বেশি হবে। এবং খুন এবং মানব হত্যা, নরহত্যা, এই দুটা কিন্তু 2 জিনিস ধরা হয়, দুটাই মারা যায় একটা মানুষ। কিন্তু নরহত্যা কি জিনিস? নরহত্যা হচ্ছে যেটা ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টে আমি একজনকে মেরে ফেললাম, মানুষ মারা তো গেল, কিন্তু আমার কিন্তু কোনো গিল্টি মাইন্ড নাই, আমার মেন্স রিয়া নাই। এই জায়গায় আমার শাস্তিটা কম হবে, কিন্তু ওই যে প্ল্যান করে যখন করছি, সেটা হলো খুন হয়ে হিসাবে ধরা হবে। যেহেতু আমি প্ল্যান টান কষে তারপর খুন করছি, মানে খুন করছি, এটা তো একটা কাজ। তার মানে একটু আছে, আবার প্ল্যান করে করলাম, মেন্স রিয়াও আছে, একটা স্ত্রিয়াও আছে, মেন্স রিয়াও আছে। তাহলে এটা কি হবে? এটাতে শাস্তিটা বেশি হবে এবং এটাকে খুন হিসাবে গণ্য করা হবে। তো এই মেন্স রিয়া একটা স্ত্রিয়া বিষয়টা আসলে যখন আপনাদেরকে খুনের ধারাগুলো পড়াবো তখন বোঝার জন্য, খুন এবং নরহত্যার পার্থক্য বোঝার জন্য এই 2টা উপাদান গুরুত্বপূর্ণ। মেনস্রিয়া হচ্ছে মানসিক একটা অপরাধ পরিকল্পনা বা অপরাধ চিন্তা, গিল্টি মাইন্ড, অপরাধ মন, অর্থাৎ আমার মনের মধ্যে শয়তানি আছে এবং আমি একটা খারাপ কাজের পরিকল্পনা করছি, এই ব্যাপারগুলোকে মেনস্রিয়া বলে। আর যখন আমি আহ, কোনো একটা অপরাধ করছি, কাজ করা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টাসিয়া। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ আপু। আমি কিন্তু একটু স্পিডে যাচ্ছি, হ্যাঁ। শিরোনাম: এই আইনে সমগ্র বাংলাদেশ দণ্ডবিধি নামে অভিহিত হবে, মানে এই দণ্ডবিধি পুরো বাংলাদেশের জন্যই প্রযোজ্য, বাংলাদেশের যতগুলো কোর্ট আছে সব কোর্টে এই আইনটা ব্যবহার হয়। আর ব্রিটিশ আমলে হচ্ছে পুরো ভারতবর্ষে ব্যবহার করা হতো। পরবর্তীতে তো দেশ ভাগের পরবর্তীতে পাকিস্তান, পুরো পাকিস্তানের ভিতর ছিলাম আমরা, তখন পাকিস্তানে ব্যবহার করা হতো, এবং বর্তমানে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এটাকে অ্যাডপ্ট করি এবং পুরো বাংলাদেশে এটা প্রয়োগ হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি। তবে শাস্তি কিছু কিছু ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করলেও পাবে না, তাদের লিস্টে আসলে দুই ধারায় দেওয়া আছে। কারা কারা পাবে না? বিদেশি রাজা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে অন্য নিয়ম আছে, ওই ওই দেশে পাঠাতে হয়। তারপর হচ্ছে রাষ্ট্রদূত বা কূটনৈতিক কর্মচারী, ধরেন দেশের বাইরে যে কূটনৈতিক কর্মচারীরা আমাদের দেশে আসে, থাকে তাদের এম্বাসিতে, তো তখন যদি সে কোনো অপরাধ করে ফেলে তখন তাদেরকে ওই দেশেই পাঠাই দিতে হয়। তারপর যুদ্ধবন্দী, যুদ্ধবন্দীদেরও বিচারের কিছু নিয়ম আছে, আটকায় টাটকায় রাখে, এক এক দেশের এক এক নিয়ম আছে। এগুলা দণ্ডবিধির মধ্যে ডিটেলসে দেওয়া নাই, এটা অন্য আইনের ভিতরে আরো ডিটেলসে দেওয়া আছে। সেনাবাহিনীর যে আইনগুলো আছে ওগুলোর মধ্যে অনেক ডিটেলস আছে। তারপরে দেশের আমন্ত্রণে বিদেশি সেনাগণ, আপনি ওই যে আমরা যেমন বাংলাদেশের সেনাবাহিনী সিয়েরা লিওনে যায়, চাঁদে যায়, যে ওইসব দেশে সেবা করে, তো ওই সময় যদি কোনো কেউ খারাপ কোনো অপরাধ করে ফেলে তখন তাকে শাস্তি দেওয়া যাবে না। তাদেরকে আমাদের যে এই আইনটা আছে দণ্ডবিধিতে, ধরেন ওইরকম কোন সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছে, এসে যদি কোনো অপরাধ করে ফেলে, তবে একেবারে যে তাদের ছেড়ে দেয় বিষয়টা এমনও না, ওটা অন্যভাবে ডিল করে আর কি। এবং রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকেও কি আপনি নর্মাল আইনের আওতায় আনতে পারবেন না। 1972 সালে প্রেসিডেন্ট জারিকৃত 48 নং আদেশ বলে পাকিস্তান আমলে চালু দণ্ডবিধি বহাল রাখা হয়, এবং 1973 সালে 4 নং আইন দ্বারা পাকিস্তান শব্দটি বাদ দিয়ে শুধু দণ্ডবিধি শব্দটি বহাল রাখা হয়। ওই যে যেটা বললাম আর কি, প্রথমে তো আমাদের ব্রিটিশ আমল, তারপর হলো পাকিস্তান আমল, তারপরে এই আইন আসছে দেশ স্বাধীন হওয়ার পর। তখন প্রেসিডেন্ট কি করে, 48 নং আদেশ দিয়ে এই পাকিস্তানের নামটা বাদ দিয়ে বাংলাদেশের জন্য পাকিস্তান আমলে দণ্ডবিধিটা বাংলাদেশে চালু করে, আর 4 নং আইন দিয়ে পাকিস্তান শব্দটা বাদ দেয়, 48 নং দিয়ে বলবৎ করে, আর 4 নং দিয়ে পাকিস্তান ওয়ার্ডটা বাদ দিয়ে শুধু দণ্ডবিধি রাখে। এবং দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তির পরিমাণ হচ্ছে 300, সর্বনিম্ন হচ্ছে 510 ধারাতে আছে, আর সর্বোচ্চ হচ্ছে 303। 303 আসলে কি আছে, 303 হচ্ছে কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ধরেন জেলে আছে, থাকা অবস্থায় যদি কাউকে খুন করে ফেলে তখন তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এটা হচ্ছে 303 দেওয়া আছে। আর 510 হচ্ছে ওই মেবি মাতাল হয়ে হাঁটা টাটা এই টাইপের কিছু আছে, যেটা শাস্তি খুবই কম। 3 ধারা, 3 ধারাতে বলছে যে বাংলাদেশের বাইরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের মধ্যে বিচারযোগ্য অপরাধ সমূহের জন্য সাজা, যে বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ সংঘটিত করে যে কোনো বাংলাদেশি, হুম, আপু, তাহলে আপনি এখন ঠিক আছেন বাংলাদেশের, আপু? হ্যাঁ, আপু, এখন ঠিক আছেন আপনি? ভাল লাগতেছে? হ্যাঁ, ওই ফ্যান চালাইছি বোধহয় এই জন্য এ হচ্ছিল, গরমও লাগতেছে, ফ্যান চালালে আবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপু আস্তে আস্তে পড়ান। যে বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো ব্যক্তির অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সেই ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির বিধান অনুসারে তার বিচার করা হবে। মানে সে ধরেন বাইরেও একটা অপরাধ করলো, হুম, তাহলেও কি হবে, বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে বিচার করা যাবে। এবং কাজটি বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে যেভাবে বিচার করা যেত ওভাবে। অনেক সময় বলে না যে আমার নাগরিককে অ্যাটলিস্ট আমার দেশে ফেরত দেন, আমি আমার দেশের আইন অনুযায়ী তার বিচার করি। অনেক সময় যে শ্রমিকদের পাঠায় কোনো একটা অপরাধ করে ফেললে, তখন বলে যে অনুরোধ করে সেই দেশের প্রধানরা
আমাদের দেশে তো দ্রুত বিচার হয় না, অতটা রায় হয় না। ওই যে মালয়েশিয়া বা আমেরিকা কি সৌদি আরব এসব দেশে পানিশমেন্টটা খুব দ্রুত দিয়ে দেয় কেউ একটা অপরাধ করলে। বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের জন্য বিধিটির আওতায় সম্প্রসারণ, এই ধারাগুলো জাস্ট আপনারা রিডিং দিবেন। এগুলোর থেকে হেডলাইনটাই আপনাদের গুরুত্বপূর্ণ। এই হেডলাইনটা কোথায় আছে, ধরেন আসলো যে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের জন্য বিধিটির আওতায় সম্প্রসারণ দণ্ডবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে, এইটুকুই আসলে আসতে পারে, এর থেকে বেশি কিছু আসবে না এসব জায়গা থেকে। এবং নিম্নোক্ত ব্যক্তিগণ দ্বারা সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে এই বিধির বিধানগুলো প্রয়োগযোগ্য হবে। বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত যে কোনো জাহাজ, যে বাংলাদেশের জাহাজ, উড়াজাহাজ হোক আর এমনি শিপ যদি হয়, সেগুলো তো একটা জায়গায় থামে দেশের বাইরে। ওই জায়গাতে ধরেন জাহাজের ভেতরে যদি সেটা তো বাংলাদেশে অবস্থান করছে না, কিন্তু ও জাহাজের ভেতরে কোনো অপরাধ করলো, তখন কিন্তু এই দণ্ডবিধির আন্ডারে তার শাস্তিটা হবে। লিঙ্গ বলতে কাকে বোঝায়? সর্বনাম, তিনি সর্বনাম বা উহার সকল রূপ, পুরুষ নারী নির্বিশেষে যে কোনো ব্যক্তি, মানে তৃতীয় লিঙ্গ কেউ আর কি বলতেছে। এই সমস্ত কিছুকেই লিঙ্গ হিসেবে ধরা হচ্ছে। আর নর বলতে পুরুষ, আর নারী বলতে স্ত্রীলোককে বোঝাচ্ছে। স্ত্রীর সাথে কেন লোক যুক্ত করে এটাই আমি বুঝি না। 11, ব্যক্তি বলতে কাকে কি বোঝায়? ব্যক্তি বলতে শুধু মানুষ কিন্তু না। এই যে বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আপনারা, এই বার কাউন্সিলটাও কিন্তু একটা ব্যক্তি। আইনে ব্যক্তি বলতে কোম্পানি, সমিতি, সংঘ এগুলোকেও বোঝায়। এটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে এমসিকিউ আসে, ব্যক্তি বলতে কি বোঝায়। 12, সাধারণ জনসাধারণ বলতে কি বোঝায়? এই যে জনতা, আমরা নিজেদের বলি জনসাধারণ। তো জনসাধারণ বলতে যে কোনো অংশ বা শ্রেণী বা যে কোনো সম্প্রদায়ের জনসাধারণ কথাটির অন্তর্ভুক্ত। যেমন আমরা বাঙালি জাতিগোষ্ঠী, আরো নর্মালি বহু জাতিগোষ্ঠী আছেন, তারা সবাই কি জনসাধারণ হিসাবে হবে, গণ্য হবে। 14, রাষ্ট্রের কর্মচারী কাদের বলে? সার্ভেন্ট অফ স্টেট। এই যে বিশেষ পরীক্ষা দিয়ে যারা আর কি ঢোকে আর কি, রাষ্ট্রের কর্মচারী অর্থ হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ও বা কার্যরত বা বাংলাদেশে যাদেরকে সরকারি চাকরিতে বহাল রাখা হয়েছে, এমন সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। তো এটা ডেফিনেশন আসবে না, আসলে আসতে পারে সরকারি কর্মচারী, স্টেট অফ সার্ভেন্ট কত ধারায় আছে, তারপর সরকার কত ধারায় আছে। সরকার বলতে বাংলাদেশ বা তার অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করবার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি বর্গকে বোঝাবে। বিচারক কাকে বলে? এখানে বিচারক কাকে বলে আসলে ওভাবে বলেনি। বিচারক কাকে বলে বলা আছে সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনে বলছে যে একজন ব্যক্তি, সে কি বিচারক যেখানে বসে বিচার কার্য করে, সেটাকেই বলা হচ্ছে হলো আদালত। আর এইখানে বলতেছে বিচারক কি বলতেছে, বিচারকের অর্থ শুধু সরকারিভাবে বিচারক বলে আখ্যাত বা নিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে বোঝায় না, বরং যে কোনো আইনত কার্য ব্যবস্থা, কোনো দেওয়ানি ফৌজদারি যাই হোক, চূড়ান্ত রায়দান বা আপিল না করা, মানে এই ডেফিনেশনটা পড়া, এটা একটু ডিফেক্ট আছে। বর্তমানে বিচারক বলতে কিন্তু এদেরকে এখানে যা ডেফিনেশনে এসিল্যান্ডেরও অন্তর্ভুক্ত হয়ে যায় এই ডেফিনেশনটা যদি আমরা দেখি। বাট এখন কিন্তু বিচারক এসিল্যান্ডের বলে না, এরা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয় হচ্ছে যারা বিজিএস দিয়ে ঢোকে তাদেরকে।
তো এই ডেফিনেশনটা শুধু এটুক মনে রাখবেন, বিচারকের ডেফিনেশন দেওয়া আছে হচ্ছে 19-এ। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, কারণ এই ডিফেক্টের ডেফিনেশনটা আসবে না আপনাদের। কিন্তু ভাইভাতেও আপনাদের জিজ্ঞেস করতে, বা এমনিও আসে, যে বিচারক দণ্ডবিধিতে কত ধারা, এইটুক আসে। 1859 সালে 10 নং আইন মোতাবেক কোনো মোকদ্দমায় বিচার ক্ষমতা প্রয়োগে একজন কালেক্টরই বিচারক, এটা একেবারেই এখন যায় না। এদেরকে এখন আর বিচারক বলে না, কারণ বাংলাদেশের জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ সংবিধানের 22 অনুচ্ছেদ মতে এটা কি অনুসারে আলাদা হয়ে গেছে মাজদার হোসেন মামলাতে। 20, বিচারালয় বা আদালত, এখানেও কিন্তু বিচারালয় কাকে বলে বলেনি, এটা মেনলি সাক্ষ্য আইনেই বলা আছে, যেটা একটু আগে বললাম আমি, কোর্ট অফ জাস্টিস। আর কোর্ট অফ জাস্টিস কত ধারায়, এটা বললে আপনারা 20 ধারা দিয়ে দিবেন। এটা পড়তে হবে, মনে রাখতে হবে, বিচারালয়ের ইংরেজি ভার্সনটা এখানে বলছে কোর্ট অফ জাস্টিস। তো বিচারালয় বা আদালত বলতে শুধু বিচার কার্য করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক সংস্থাকে বোঝাবে, যে ক্ষেত্রে এইরূপ বিচারক বা বিচারক সংস্থা বিচার কার্য করেছেন। 22 ধারায় বলছে যে অস্থাবর সম্পত্তি, আপনারা সুনির্দিষ্ট কিপিআর সম্পত্তি হস্তান্তর আইনে 3 ধারায় তো অস্থাবর স্থাবর সম্পত্তির একটা ডেফিনেশন দেখেন, যে যেগুলো মাটির সাথে লেগে থাকে এবং যেগুলোকে মুভ করানো যায় না, প্লাস মাটির অনেকটা ভেতরে যায়। হুম। যেমন গাছের মধ্যে হচ্ছে যেগুলা ফল দেয় এবং অনেক দূর পর্যন্ত শেকড় গেছে, আম, সেগুলা হচ্ছে স্থাবর সম্পত্তি। আবার যে সকল বাড়ির কলামওয়ালা বাড়ি, মাটিতে অনেক দূর, ভিতওয়ালা বাড়ি যেগুলা, সেগুলোকে স্থাবর সম্পত্তি বলছে। অন্যদিকে যেগুলোকে মুভ করানো যায়, অনেক বাড়ি আছে আহ মুন্সিগঞ্জের দিকে, মুভ করা বিক্রি হয় হাটগুলোতে, 5 লাখ 2 লাখে বাড়ি বিক্রি হয়, ওগুলোকেও আমরা বলবো হচ্ছে অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি না। অর্থাৎ যেগুলোকে মুভ করানো যায় না এবং মাটির অনেকটা গভীরে প্রবেশ করেছে, সেগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। এটা সম্পত্তি হস্তান্তর আইনে 3 ধারায় আছে। এবং স্থাবর সম্পত্তি বাদে বাকি সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি, যেমন টাকা পয়সা, কলম, বা যে কোনো যেগুলাই মুভ করানো যায় সবই। তো 22 ধারাতে এখানে বলছে অস্থাবর সম্পত্তি বলতে জমি ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে সংযুক্ত এইরূপ কোনো কিছু সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতি রেখে প্রত্যেক বর্ণনার শরীরী সম্পত্তি বোঝাবে। মানে এই মাটির সাথে সংযুক্ত সম্পত্তি বাদে বাকি সবই হচ্ছে অস্থাবর সম্পত্তি। অবৈধ লাভ, রংফুল গেইন। অবৈধ লাভ হচ্ছে বেআইনিভাবে এইরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তি লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকারী নাই। আর অবৈধ ক্ষতি কাকে বলছে, যে কোনো সম্পত্তিতে যে ব্যক্তির লিগাল কোনো অধিকার নাই বা শর্ত, লিগাল কোনো অধিকার বা শর্ত রয়েছে, বেআইনি ভাবে উক্ত ব্যক্তি সেই সম্পত্তির ক্ষতি হলে, মানে একজনের বৈধ সম্পত্তিতে আরেকজন এসে কোনো ক্ষতি করলে সেটাকে বলা হচ্ছে রংফুল লস বা অবৈধ ক্ষতি। এবং অবৈধ লাভ ভাবে লাভ করা, আগেরটা হচ্ছে রংফুল গেইন আর এটা হচ্ছে গেইনিং রংফুলি। এই জায়গাগুলোতে এমসিকিউ হেডলাইন দিয়ে দেয় অনেক সময়, এটাতে ওই এই শব্দগুলোর সাথে একটু গুলাই ফেলে। অবৈধ লাভ আর অবৈধভাবে লাভ করা, কোনো ব্যক্তি অবৈধভাবে অধিকারে রাখলে বা অবৈধভাবে অর্জন করলে ওই ব্যক্তিকে অবৈধভাবে লাভ করে বলে আখ্যায়িত করা হয়, অর্থাৎ ব্যক্তিকে বলা হচ্ছে অবৈধভাবে লাভ করা। আর যখন অবৈধ লাভ বলছে তখন ব্যক্তি জিনিসটা আসছে না, শুধু প্রপার্টি জিনিসটাই আসছে, যে কোনো একটা প্রপার্টি অন্যায়ভাবে লাভ করাকে বোঝাচ্ছে। আর কোনো ব্যক্তিকে, এই একই কাজে ব্যক্তিটাকে বলা হচ্ছে যে অবৈধভাবে লাভ করা এবং অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। ওই যে আপনি যখন অন্যের ভূমিতে অবৈধভাবে ক্ষতিগ্রস্ত করছেন, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে কি বলা হবে,
যে অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, আর যে ব্যক্তি লাভ করছে সেই বিষয়টাকে বলা হবে অবৈধভাবে লাভ করা। তো এটা একটু খেয়াল করেন। এই ধারাটা হচ্ছে একটু আশার মতো। হুম। কারণ এই শব্দগত দিক দিয়ে একটু প্যাঁচ লাগানো যায় তো। অসাধুভাবে কোনো ব্যক্তি কারোর অবৈধভাবে লাভ ঘটাবার জন্য বা কারোর অবৈধভাবে ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি তা অসাধুভাবে করেছে বলে ধরা হবে। এবং প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি প্রতারণামূলক ভাবে তা করেছে বলে পরিগণিত হবে। তো এই জিনিসগুলা ডিসঅনেস্টলি বা ফ্রডিউলেন্টলি, প্রতারণামূলক ভাবে 25 ধারাতে এইটুকু আপনারা পড়বেন, এর বেশি। এই যে একটু রিডিং দিলেন, মাথায় থাকলো, বুঝলেন বিষয়টা কি, হ্যাঁ না। বাট এই পুরোটা মুখস্থ করার কোনো দরকার নাই, এই এতটুকু মুখস্থ করতে হবে না, শুধু এই পর্যন্তই মুখস্থ করবেন। তবে যাদের সময় আছে তারা রিডিং দিয়েন ঠান্ডা মাথায়। কিন্তু যারা বারের প্রিলি পরীক্ষার্থী তারা শুধুমাত্র এতটুকুই পড়বেন। এটুকুই মাথায় রাখবেন, ওই ডেফিনেশন আসলে যেন পারেন, আর একবার রিডিং দিলে ওটা মাথায় থাকে কনসেপ্টটা। খাতায় যে নোট করছেন ওখানে ওই যে 24 অসাধুভাবে ব্রাকেটে ডিসঅনেস্টলি লিখে নোট করে ফেলেন। বিশ্বাস করার কারণ, কোনো ব্যক্তিকে কোনো বিষয় বিশ্বাস করার জন্য তার তার উক্ত বিষয়ে বিশ্বাসের যথেষ্ট কারণ থাকলে তার উক্ত বিশ্বাসের কারণ আছে বলে পরিগণিত হবে, অন্যথায় না। এটা ওই প্রমাণের একটা ব্যাপার। যখন মামলার বিষয়ে প্রতারণা টতারণার মামলা আসে, যে আমি তাকে বিশ্বাস করেছি, যে বিশেষ করে 406-এর দণ্ডবিধির মামলাগুলো, এটা তো ট্রাস্টের মামলা, ব্রিচ অফ ট্রাস্ট 406-এর। তো তখন এই বিশ্বাস আসলেই বিশ্বাসের কারণ ছিল কিনা, এটা আসলে আদালত দেখে যে 406 ওটা যাবে কি যাবে না। তো বিশ্বাস করার মতন যদি পয়েন্ট থাকে, আদালতের কাছে মনে হয় যথেষ্ট কারণ আছে, যে ধরেন আপনি বাসা শিফট করছেন, আপনার যে ফার্নিচার আছে, ওই যে এখন তো অনেক কোম্পানি হয়েছে যারা নিজ দায়িত্বে বাড়ি শিফটের দায়িত্ব পালন পালন করে, সব জিনিস নিয়ে যায়, যে আবার যে ঠিকানাটা দেওয়া হয় ওখানে তারা রাখে। এখন মনে করে এইরকম কোনো কোম্পানির সাথে আপনি চুক্তি করছেন তারা নিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা আর আসে না, তারা ওই ফার্নিচার নিয়ে অন্যদিকে চলে গেছে এবং আপনার ফোন ধরে না, কিছুই করে না। তো এই জায়গাটাতে কিন্তু বিশ্বাসের যথেষ্ট কারণ আছে, কারণ তারা এই কোম্পানি খুলে বসছে এবং তারা দেখাইছে যে এই এদের এদের আমি এই যে তারা সন্তুষ্ট হয়ে আমাদের কাছে রিভিউ দিয়েছে যে কাজ খুব ভালো, কোনো ফার্নিচারের আঘাত লাগে নাই। তো ওই যে বিশ্বাস, তাদের সেই রিভিউ দেখে যে কোনো মানুষ কি বিশ্বাস করবে, ওয়েবসাইটে এমন ভাবে দেওয়া আছে, তার মানে বিশ্বাসের যথেষ্ট কারণ আছে। তো এক্ষেত্রে 406 কিন্তু মামলাটা যেতে পারে। সো বিশ্বাসের কারণ ওই চিটিং বা 406-এর যে মামলাগুলো, এই বা 420-এর মামলা, এইসব জায়গাগুলোতে এই ধারাটা কাজে দেয়। এটা আসলে বোঝার ধারা এটা, এবং মামলার প্রয়োগেরও একটা ধারা। তবে আপনারা শুধু বিশ্বাস করার কারণ, আচ্ছা 26-এ এটুকুই পড়লে চলছে। আংশিকভাবে কাজ বা আংশিকভাবে বিচ্যুতি সাহায্যে ফলাফল। ধরেন কোনো একটা কাজে আংশিক যদি করা হয়, হ্যাঁ, তাহলেও সেটা যদি অপরাধমূলক কাজ হয়, মানে সেটার দ্বারা যদি কোনো অপরাধ হয়, তাহলেও কি সেটা অপরাধ হিসাবে গণ্য হবে। সে ধরেন ওই অপরাধের পুরো কাজটা সে করলো না, আংশিক সে কাজ করলো। ধরেন একজন মানুষ মারা গেল আঘাতে, বাট
ওই আঘাতে সে মানুষটা মরতো না যদি না তাকে না খাইয়ে রাখতো। আরেকজন তাকে না খাওয়াই রাখছে, খেতে দেয় না তাকে। হুম। আর আরেকজন আঘাত করছে, মেনলি আঘাতেই মারা গেছে। বাট এই যে না খেতে দেওয়ার কারণে তার শরীর খুব দুর্বল ছিল, ওই অতটুকু আঘাত সে সহ্য করতে পারে নাই। তাহলে এই জায়গাটাতে তার যে আংশিক সে এই খুনের সাথে জড়িত, এটার জন্য কি সে খুনের দায়ে অভিযুক্ত হবে। তো এখানে বলছে যখন কোনো কাজ সম্পাদন দ্বারা বা কোনো কাজ সম্পাদন হতে বিচ্যুতি দ্বারা, মানে কাজ সম্পাদন না করলে বিরত থাকলে এটাকে বিচ্যুতি বলছে, কোনো ফলাফল উদ্ভব করা হয়, যেমন খাবার না দিয়ে দেওয়া, এটা হচ্ছে বিরত থাকা খাবার না দেওয়া থেকে। তো এটা হচ্ছে বিচ্যুতি, মানে সে কাজটা করছে না যেটা তার বৈধভাবে করার কথা। কার্য সম্পাদন হতে বিচ্যুতি দ্বারা কোনো ফলাফলের উদ্ভব হয় বা উক্ত ফলাফলের উদ্ভবের চেষ্টা করা একটি অপরাধ। কখন কোনো কাজ আংশিকভাবে সম্পাদন করে এবং কোনো কাজ আংশিকভাবে সম্পাদন না করে যে ফলাফল উদ্ভব বা সৃষ্টি করা একটি অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ সে পরিপূর্ণ করলে যদি সেটা অপরাধ হতো, আংশিক করাতেও অপরাধ বলে গণ্য হবে। এটাকে সহজভাবে দেওয়াই আছে। তো আপনাদের বেশি প্রেশার নেওয়ার দরকারই নাই। এই যে এখানে দেওয়া আছে আংশিকভাবে কাজ বা আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে সংঘটিত ফলাফল, যদি কোনো কাজ করা বা না করা থেকে বিরত থাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে উক্ত কাজ আংশিকভাবে করা বা আংশিকভাবে করা থেকে বিরত থাকাকে অপরাধ করা হয়েছে বলেই ধরা হবে। অর্থাৎ পুরো কাজ করলে যদি অপরাধ হয়, আংশিক করলেও আপনি অপরাধী, এটাই বলছে। তো যাই হোক, এই স্লাইডটা উপরে উঠে গেছে আর কি। এখন 27, আপনাদের ওখানে বোধহয় 26 পর্যন্ত ওই স্লাইডে ছিল। 27-এ বলছে স্ত্রী বা কেরানি বা চাকরের অধিকারভুক্ত সম্পত্তি, যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির স্ত্রীর হয়, তার কেরানির বা চাকরের অধিকারে বা দখলে থাকে, তবে উক্ত সম্পত্তিতে উক্ত ব্যক্তির অধিকার আছে বলে গণ্য হবে। যদিও বর্তমানে কেরানি বা চাকরের ব্যাপারটা অ্যালাউ করে না, বর্তমানে স্ত্রীটাই শুধু অ্যালাউ করে। এই ধারাগুলো আসলে একটু সংশোধন হওয়া দরকার। কিছু ধারা আছে যেগুলো দণ্ডবিধির, এখন বাদ দিয়ে দেওয়া উচিত। দলিল। দলিল বলতে কোনো বস্তুকে বোঝা যার উপরে অক্ষর, সংখ্যা, চিহ্ন একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত বিষয় যা সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রস্তুত করা হয় বা প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেগুলোকে বলা হচ্ছে দলিল। মেনলি কোনো একটা বস্তুর উপরে, সাক্ষ্য আইনের ভাষায় যদি বলি, কোনো একটা বস্তুর উপরে যদি আপনি একটা ডটও দেন বা গাছের গায়ে আপনি যদি কোনো চিহ্ন আঁকেন, সেটাকেও দলিল বলা হয়। তো আপনারা এই দলিলের ডেফিনেশনটা সাক্ষ্য আইনেই পড়বেন, সাক্ষ্য আইনটাই এমসিকিউ আসে, কারণ সাক্ষ্য আইনটা অনেকটা ক্লিয়ার। 30-এ বলছে যে মূল্যবান জামানত। মূল্যবান জামানত বলতে দলিল বোঝায় যা কোনো আইনানুগ অধিকার প্রতিষ্ঠা বা সম্প্রসারিত বা হস্তান্তরিত বা সীমিত, বিলুপ্ত বা মুক্ত করে। মানে ধরেন আপনার কোনো একটা দলিল যেটার মাধ্যমে আপনার লিগ্যাল রাইটটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে মূল্যবান জামানত। তবে আদালতের ভাষায় এই জামানত কিন্তু অনেক রকম আছে। যেমন আপনি যখন জামিন নেবেন তখন কিন্তু কিছু টাকা দিয়ে একজন ব্যক্তিকে দিয়ে জামানত দিতে হয়। হুম। বেল বন্ড বলে যেগুলোকে। আবার আহ, অনেক ধরনেরই সিকিউরিটি আছে, মূল্যবান জামানত দিতে হয়। তবে এই জায়গাটাতে হচ্ছে দলিলকে বুঝাইছে, যেটার মাধ্যমে লিগ্যাল রাইট আর কি প্রতিষ্ঠিত হয় বা বিলুপ্ত হচ্ছে অন্যের একটা রাইট, বা আপনি এটা সম্পত্তি কাউকে হস্তান্তর করে দিচ্ছেন বা কারোর অধিকারকে আপনি সীমিত করে ফেলছেন আপনার যে মূল্যবান দলিলটা দিয়ে এই রাইটটা পাচ্ছেন, সেটাকে মূল্যবান জামানত বলছে। এবং উক্ত দলিল দ্বারা কোনো ব্যক্তি এই মর্মে স্বীকার করে যে তিনি কোনো আইনগত দায়িত্বের অধীনে আছেন এবং তার কোনো বিশেষ আইনানুগ অধিকার বা তার কোনো, ধরেন আপনার কাছে একটা দলিল আছে যেটাতে হচ্ছে আমি একটা জমির দখলে আছি, আপনার কাছে দলিলটা দেওয়া আছে যে আপনি ওটার মালিক, তাহলে আমার অধিকারটা কি?
আমি যে ওই জমির আইনানুগ অধিকার নাই সেটা আপনার দলিল কি প্রমাণ হিসাবে দেখাচ্ছে না? তো সেটাই আর কি বলছে, যে কোনো বিশেষ আইনানুগ অধিকার নাই। এই যে দলিলটা অন্যের একজনের আইনানুগ অধিকার নাই প্রতিষ্ঠা করছে, অন্যদিকে আরেকজনের কি করছে, যে যে আইনগত তার যে দায়িত্ব আছে বা রাইট আছে সেটা প্রকাশ করছে। তো একটা দলিল কিন্তু এই দুটা জিনিসই থাকে একটা দলিলের মধ্যে। একটা দলিল যেমন আপনাকে মালিক, আপনার নাম থাকলে আপনি মালিক, আর অন্য কেউ যদি দাবিদার থাকে, দাবি করতে থাকে সে যে মালিক না, সেটারও কিন্তু ওটা প্রমাণ। তো এই বিষয়টাকে বলা হচ্ছে মূল্যবান জামানত। উইল, উইল শব্দটি মানে যে কোনো ওসিয়তমূলক দলিলকে বোঝায়। ওসিয়ত করে যায় এ এত পার্সেন্ট পার্সেন্ট পাবে, এত, এটা মুসলিমরা ওসিয়ত করে, বাট হিন্দুরা শুধু উইল করে। হিন্দুদের তো আর ওসিয়ত না, এটা মুসলিমদের টার্মস হচ্ছে ওসিয়ত। এটা পুরো প্রপার্টির 1/3 করা যায়, এর বেশি ওসিয়ত করা যায় না। তবে আপনি যদি দান করেন কোনো ধর্মীয় কাজে বা সেবামূলকে, তখন আবার সবটা দান করা যায়, দানের ক্ষেত্রেও নিয়ম তাই। তবে ওসিয়তের ক্ষেত্রে হচ্ছে পুরো সম্পত্তির 1/3 করা যায় আর কি। 33 বলছে কাজ বা কাজ বিরতি শব্দ দ্বারা একক কাজ বা কাজের বিরতি। একক কাজ বলতে কাজ সমূহের সিরিজকে বোঝাবে। একক কাজ বা কাজের বিচ্যুতি বলতে বিচ্যুতি সমূহের সিরিজকে বোঝাবে। মানে অনেকগুলো কাজ মিলে যদি একটা হয়, যেমন একটা জায়গায় মনে করেন অনেক ধরনের ক্রাইম হয়েছে, তো অনেকগুলো কাজের সমষ্টি, তখন এটাকে ওই অনেক ধরনের যে কাজ হচ্ছে, অনেকগুলো কাজ, ধরেন একটা জায়গায় চুরি হলো, সেখানে একজন ডায়মন্ডের জায়গায় চুরি বা দস্যুতা যদি হয়, তো সেই জায়গাটাতে মনে করেন কেউ কম্পিউটারে কাজ করছে, কেউ ওই জায়গায় প্রবেশের ব্যাপারটা করেছে, এই যে অনেকগুলো কাজের সিরিজ। আবার কেউ একজন ওখানে গন্ডগোল করে মানুষকে ব্যস্ত রেখেছে যাতে সিকিউরিটির ওদিকে নজর না থাকে, এই যে অনেকগুলো কাজের সিরিজ। হ্যাঁ, এই সবগুলোকে কিন্তু একটা কাজ বোঝাবে, যখন ফলাফলটা একটাই থাকে তখন একক কাজ বোঝায়। অনেকগুলো কাজের সমষ্টিতে কি হইলো, ওখানে ডায়মন্ড চুরি হলো, তাহলে এটাকে একটা কাজই বোঝাবে, যদিও এটা অনেক ধরনের কাজের ফলে ওটার সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? জি ম্যাম। এগুলা থেকে আসলে ওইভাবে আসে না। হ্যাঁ, ওই যে বারবারই বলতেছি, মেনলি হচ্ছে 34 ধারা থেকে আপনাদের আশাটা শুরু হবে। তারপরও ম্যাম ওগু- শর্ট করে এগুলো আসে। হ্যাঁ, হ্যাঁ, এই অল্প অল্প আসে, যে ততটুকুই দিয়ে দিছে আসলে আপনাদের, যতটুকু আপনাদের আশা অতটুকুই দিয়ে দিছে। এগুলো থেকে একটা আসে, ওই 33 এক পর্যন্ত, 1 থেকে 33-এ একটা প্রশ্ন আসে। ম্যাম আমি তো একবার দুইটা পাইছি, মানে এই থেকে এটা থেকে 6 থেকে 33 পর্যন্ত দুইটা। যেমন 19 আসছিল বিচারক কোন ধারায় আছে, তারপরে ওই হচ্ছে নরনারী সংজ্ঞা ইয়াটা আসছিল, নরনারী কোন ইয়াতে আছে। ওই সংজ্ঞা, ওই ছোট ইয়েগুলাই আসে। যদিও যদি আপনাদের বিশেষ আইন থাকতো তাইলে আবার এসব আসতো না। বিশেষ আইনে নারী বলতে যে কোনো বয়সী নারী, বা শিশু বলতে 40 দিনের বাচ্চা, এসব বোঝায়। বিশেষ আইন ওগুলো আবার দেওয়া আছে, তো আপনাদের তো বিশেষ আইন নাই বলে আবার এইগুলা তখন দেয়।